স্যার আসবো? ধন্যবাদ স্যার। কি নাম না? স্যার আমার নাম দীপিকা দাস। দীপিকা দাস, কোথায় বাড়ি? কোথায় থাকে? হ্যাঁ স্যার, আমি বীরভূম জেলার অন্তর্গত চন্দ্রপুর থানার অন্তর্গত দাতিপাড়া গ্রাম থেকে আসছি। আপনি তো ম্যারিড? হ্যাঁ স্যার। হাজবেন্ড কি করেন? স্যার হাজব্যান্ড বিজনেস করেন। কোথায় বাড়ি? ওখানে? হ্যাঁ হ্যাঁ বাড়ি। ঠিক, তো এই হঠাৎ করে প্রাইমারি টিচার হবার ইন্টারেস্ট কেন? স্যার হঠাৎ করে না, আমার ছোট থেকেই স্বপ্ন ছিল যে আমি প্রাইমারি টিচার হব। কারণ আমি আমার স্কুল জীবনে পড়ার সময় আমার একজন টিচার ছিলেন, ম্যাম ছিলেন। তো ওনাকে দেখে আমি মানে অনুপ্রাণিত হয়েছিলাম যে ওনার মতোই আমি বড় হয়ে টিচার হতে চাই। তাহলে এত লেট কেন? আপনি এইচএস কবে কমপ্লিট হয়েছে? 2019 সালে। 2019 সাল? হ্যাঁ স্যার। তাহলে এত লেট হলো যখন ছোট থেকেই ইচ্ছা ছিল স্যার টিচার হব? তাহলে ছোট থেকে টিচার হওয়ার ইচ্ছাটা তো সবারই তো একটা ইচ্ছা থাকে যে আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে, সেরকম আমার টিচার হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু টিচার হওয়ার জন্য স্যার মিনিমাম তো কোয়ালিফিকেশনটুকু চাই। তো এইচএস করার পর সেই জন্য আমি ডিএলএডই করেছি গ্র্যাজুয়েশন না করে। তারপর টেট হয়েছিল 2022 সালে, সেটা স্যার কোয়ালিফাই করেছি। 2022 সালে? ঠিক আছে। আপনার তো এখন কি করছেন আপনি? স্যার এখন আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ? কোথাও কোনো টিউশন? না স্যার। কিছু না? না স্যার। হবিস বলুন। স্যার আমার হবি গান শোনা এবং একটু একটু করা। মানে প্রফেশনালি আমি গান স্যার শিখি না, তবে হয়তো একটু করতে ভালোবাসি। গান শোনা? হ্যাঁ। ফেভারিট সিঙ্গার? শ্রেয়া ঘোষাল। ঠিক আছে, তাহলে আপনি যাবার সময় একবার একটা গান শুনিয়ে যাবেন। অবশ্যই স্যার। শ্রেয়া ঘোষালের? আচ্ছা। আপনার ফেভারিট সিঙ্গার? হ্যাঁ অবশ্যই। শোনাবেন? ঠিক আছে, বেশ। তাহলে ট্রেনিং কমপ্লিট হয়েছে 21-এ না 19-এ? হ্যাঁ স্যার 21 সালে। 21 সালে কমপ্লিট ট্রেনিং? হ্যাঁ স্যার। 3 বছর তো রিকমেন্ড হয়নি? না স্যার। টেনে কত মার্কস ছিল? টেটে স্যার 84। 84? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি বলি যে তোমার টেটে 84 মার্কস। হ্যাঁ স্যার। আর অ্যাকচুয়ালি জেনারেল ক্যান্ডিডেটের পাস মার্কস হচ্ছে 90। হ্যাঁ। ওবিসি কোটায় পাস করেছে। হ্যাঁ। তো তোমার কি মনে হয় যে মানে এই যে রিজার্ভেশন পলিসি, এটা কতটা ঠিক? মানে সংরক্ষিত তালিকা, এটার স্যার ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। স্যার জেনারেল এই যে একটা মানে দুই হয়ে যাচ্ছে, একটা জেনারেল একটা ওবিসি, তো তাদের মধ্যে একটা প্রভাব পড়তে পারে যে ওবিসিদের যে ওরা কম নাম্বারে পাস করছে, কারণ স্যার নাম্বারটা অনেকটা ডিফারেন্স, 8 নাম্বার। তো সেক্ষেত্রে স্যার তাদের একটা মানে প্রভাব পড়তে পারে। আর স্যার ভালো দিকটা হলো এই যে ওবিসি যারা আছে তারা অল্প মানে একটু কম মার্কসে পাস করছে, তো তারাও সেই সুযোগটা পাচ্ছে চাকরির ইন্টারভিউ দেবার বা কোনো চাকরিতে। তোমার মতামত ঠিক? রিজার্ভেশন পলিসি ঠিক আছে তাই তো? দুদিকে আছে। কেন ঠিক আছে? মানে ওবিসি এই ফ্যাসিলিটিটা পাবে ওবিসি? হ্যাঁ স্যার, আমি তো বললাম আগে যে এটার একটা ভালো দিকও আছে আবার একটা খারাপ দিকও আছে স্যার, দুটোই বললাম। বুঝতে পারছি না, মানে ওবিসি পড়াশোনা করেছে সেম স্কুল সেম টিউশনস, তো ওবিসি এই ফ্যাসিলিটিটা কেন পাবে আর জেনারেলরা কেন বঞ্চিত থাকবে? আমি সেটা জানি স্যার, এটাই তো হয়ে আসছে এখনো পর্যন্ত। হ্যাঁ, তো এটা কেন সাপোর্ট করছেন আপনি? কেন সাপোর্ট করছেন? যদি ভুল হয়ে আসছে তো আপনি তো ভুলের প্রোটেস্ট করবেন যে না স্যার আমি এটাকে সাপোর্ট করি না। তো আপনি তো সাপোর্ট করছেন, কেন সাপোর্ট করছেন? সাপোর্ট করা মানে স্যার আমি নিজেই তো একজন ওবিসি। আচ্ছা, মানে আপনি সেলফের দেখছেন, মানে আপনি না আমি নিজে সেলফিশ হিসাবে? না স্যার, সেলফিশ হিসাবে দেখছি না আমি স্যার, ওই জন্যই বললাম প্রথমে যে এটা একটা ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। মানে যারা একটু কম নাম্বার পাবে তারাও কিন্তু সেই সুযোগটা পাবে, পরীক্ষাতে বসার হোক বা কোনো পরীক্ষা দেওয়ার বা ইন্টারভিউ এর ক্ষেত্রে তারা সেই সুযোগটা পাবে, এটাই স্যার বলছিলাম। এই যে কি সাবজেক্ট ছিল? স্যার বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, দর্শন এবং সংস্কৃত। আচ্ছা, প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে যদি মানে বাংলা শব্দ চেনাতে হয় বা শব্দ চেনাতে হয় তাহলে কি করে চেনাবো? শব্দ শেখাবো কি করে? চেনাবো না?
আপাতত ধরো বর্ণ শিখে গেছে, শব্দ শেখাবো, কিভাবে শেখাবো, কোনো পদ্ধতি? মানে ছোট ছোট যে বর্ণগুলো হয়, যেমন বল, স্যার ওগুলো বেসিক্যালি বোর্ডে ছবিও আঁকতে পারি, অথবা আমি টিএলএম তাদের ব্যবহার করে দেখাতে পারি। একটা বল আমি নিয়ে গেলাম, তাদের দেখালাম যে দেখো এটা বল, এবং বোর্ডে লিখেও দেবো বড় বড় করে যে বি বল ও বল, এটা এরকম ভাবে দেখানো যেতে পারে। পদ্ধতিটার কি নাম? কৃতকলা পদ্ধতি। না সরি স্যার, আচ্ছা, কোন শিখন কৌশল যেগুলো জানা আছে, যেগুলো অঙ্ক শেখানোর জন্য ব্যবহৃত হয়? শিখন অ্যাবাকাস পদ্ধতি। অ্যাবাকাস তো টিএলএম হয়ে গেল একটা আচ্ছা, পদ্ধতি। মানে স্যার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো বলছেন? হ্যাঁ, যোগ বিয়োগ শেখাবো, কিন্তু কোন পদ্ধতি মধ্যে শেখাবো? যেমন ডেমনস্ট্রেশন একটা পদ্ধতি, হ্যাঁ, সেরকম আর কোনো পদ্ধতি আছে জানা? আবিষ্কার পদ্ধতি আছে একটা। আচ্ছা, ব্রেন স্টর্মিং কি? ব্রেন স্টর্মিং মানে ওই চিন্তা শক্তির বিকাশ ঘটানো আর কি। কিভাবে হবে? মানে আমি হয়তো ব্রেন স্টর্মিং, আচ্ছা একটা কিছু বললাম, তো সেই মুহূর্তে যে জিনিসটা কি তার মনের মধ্যে একটা কৌতূহল জন্মাবে, এবং মানে সে চিন্তা করবে যে এই জিনিসটা কি, এটা কি হতে পারে, তার মধ্যে একটা যে এই চাঞ্চল্যকর একটা অনুভূতি, সেটাই মানে ব্রেন স্টর্মিং। মানে চাঞ্চল্যকরটা সৃষ্টি করবো কি করে? বাচ্চা যে মানে ভাববে এই জিনিসটা নিয়ে, ভাববে কি করে? হ্যাঁ, বুঝতে পারছি না স্যারটা। কোশ্চেনটা বুঝতে পারছেন না স্যার, ব্রেনস্টর্মিংটা আমি ক্লাসে অ্যাপ্লাই করব, কি করে অ্যাপ্লাই করব? ব্রেনস্টর্মিংটা হবে তাদের কিছু স্যার জিনিস দেখিয়েও যে এই জিনিসটা কি, তাদের দেখাবো যে জিনিসটা কি, তখন তারা ভাববে যে এই জিনিসটা কি, কি হতে পারে এটা। আমি যদি বোতলটা দেখাই, চেনা বোতলটা না, চেনা জিনিস না স্যার, অচেনা কিছু জিনিস, তাও যেটা অচেনা। হ্যাঁ। আচ্ছা, এনসিএফ এ তো 2005-এ কিছু কিছু তোমার বলা আছে যে এই জিনিসগুলো মেনে চলবে, কিছু নর্মস বলা আছে, যেমন হচ্ছে যে মূর্ত থেকে বিমূর্ত, তারপরে হচ্ছে যে সহজ থেকে কঠিনের দিকে। তো প্রথমে যদি আমি অচেনা জিনিস দেখাই, তাহলে বাচ্চাদের সাথে প্রথমে ভয় নিয়ে যাবে। হ্যাঁ স্যার, সেটা তাহলে কি করছে? না স্যার, তাহলে ওদেরকে প্রথমে জানা জিনিসগুলো থেকে তাদের অজানার দিকে নিয়ে যেতে হবে। স্যার একটু ভুল বলে ফেললাম। ঠিক আছে, বেশ। ন্যাশনাল পলিসি অফ এডুকেশনে যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে 5+3+3+4, এগুলো কোন কোন ক্লাসে পড়ে? 5+3+3, 5+5টা হবে প্রি প্রাইমারি 3 বছর, প্লাস 1 2। প্রি প্রাইমারি 3 বছর, হ্যাঁ 3 বছর থেকে 3 বছর, তারপর 1 2, তারপর 5+3, তারপর 3 4 5, তারপর 8 পর্যন্ত, তারপর 12, 6 to 8, 9 to 12। ঠিক আছে, কত বছর পর এই পলিসি অফ এডুকেশন নেওয়া হলো? লাস্ট পলিসি নেওয়ার পর কত বছর পর? সরি স্যার, মনে পড়ছে না। ঠিক আছে, বেশ। সাবজেক্ট ছিল ভূগোল ছিল। আচ্ছা, ভূগোল আমরা কেন পড়ি? পৃথিবীকে জানার জন্য, চারপাশের জিনিস জানার জন্য। ভূগোল বাকি যে সাবজেক্ট পড়লে জানতে পারবো, ভূগোল থেকে আমার কি স্পেশাল নলেজ হয়েছে? আচ্ছা, ভূগোল সাবজেক্ট আমার দরকার আছে? আমি একটা কথা বলি সিম্পলি, যে ভূগোল যখন পড়ো, 11 পড়েছো, দেখবে যে ভূগোলের মধ্যে তুমি যে জিনিসগুলো পড়েছো সেগুলো অলরেডি কেউ না কেউ ডিসকাস করে। যেমন হয়তো কৃষি বিজ্ঞান পড়ানো হয় বা কৃষি পড়ানো হয়, ভারতের কৃষি, সেটা অলরেডি এগ্রিকালচার সায়েন্সে পড়ানো হয়। হয়তো ভূগোলে প্র্যাকটিক্যাল পড়ানো হয়, সেই প্র্যাকটিক্যাল জিনিসগুলো অলরেডি রাশি বিজ্ঞান মানে স্ট্যাটিস্টিক্সে করছে, ম্যাথামেটিক্যানরাও করছে। ভূগোলে যে ভূতত্ত্ব পড়ানো হয়, মানে মাটির ভেতরে কি আছে, সেগুলো ভূতত্ত্ববিদরা অলরেডি করছে। ভূগোলে যে ওই আমরা পড়ি পৃথিবী নিয়ে, তারা যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়ছে তারাও পড়ছে। তাহলে যে সাবজেক্ট নিজস্ব কোনো ভ্যালুই নেই, কিছু আছে সাবজেক্ট নিজের কিছু আছে নাকি? কিন্তু স্যার আপনি যেগুলো বললেন সেগুলো তো একটা স্পেশালিস্ট হয়ে গেল, কিন্তু আমাদের মানে বাচ্চাদের ধারণা দেওয়ার জন্য স্যার। বাচ্চাদের সময় আসছে না, বুঝলে? এই যে ভূগোল সাবজেক্টটা, এটা মানে কি সাবজেক্ট? সব জায়গা থেকে নিয়ে বসে আছে। ইতিহাসে নিজস্ব সত্তা আছে, বাংলারও আছে, ইংলিশেরও আছে। সব ভূগোল মানে সবকিছু পৃথিবীর মধ্যে যা যা আছে সবকিছুই তো থাকবে, সবকিছুর মধ্যে। হ্যাঁ, এইরকম সাবজেক্ট রাখার কি কোনো প্রয়োজন আছে? নিশ্চয়ই স্যার আছে বলেই রেখেছেন। আর ভূগোলের স্পেশালিটি কি আছে স্যার? মানচিত্র, ম্যাপ, এগুলো। মানচিত্র, ম্যাপ এগুলো কি মানে জানার জন্য কোথায় কি অবস্থিত। মানচিত্র, ম্যাপ তো এমনি জেনে নেবো, দুদিন দেখে। ইতিহাসে সেগুলো মানচিত্র, ম্যাপ ইউজ করে। কি স্পেশালিটি আছে? কেন এই সাবজেক্টটাকে আমি রাখবো, দরকার কি আছে রাখার? ঠিক, ইতিহাস ছিল। ইতিহাসের মধ্যে কি স্পেশালিটি আছে? ইতিহাসের ভূগোলের মধ্যে পার্থক্য কি আছে?
ইতিহাসে স্যার অতীতের কথা সম্বন্ধে আমরা জানতে পারি। আর ভূগোলে কি জানতে পারি? ভূগোলে স্যার সব ঘটনা সম্বন্ধে, পৃথিবীর যে আদি ইতিহাস যদি আমি পুরনো ইতিহাস পড়ি, হ্যাঁ, তাহলে হয়তো বললাম যে হিউম্যান সাংয়ের কোনো বর্ণনা ভারত নেই, মেগাথিনিস ইন্ডিকাতে ভারত নিয়ে বর্ণনা, তো সেখানে ভারত নিয়ে বর্ণনা আছে, হ্যাঁ আর ভূগোলও সেই ভারত নিয়ে বর্ণনা দিয়ে এটা দুটো ডিফারেন্স কি আছে? তো যোগসূত্র তো সব প্রতিটা সাবজেক্টে আছে, এবং এটা যোগসূত্র ঠিক আছে, চলে গেলাম আমি, যোগসূত্র, ইন্টিগ্রেশন, হরাইজন্টাল, ভার্টিক্যাল, সব হলো, সেই ডিফারেন্স কি আছে এর মধ্যে? স্যার ইতিহাস মানে অতীতের কথা, অতীতে যেগুলো ঘটেছে সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। হ্যাঁ, তো যখন ভূগোল মানুষ করে তখন অতীত করে জানতে পারে, পৃথিবীর সৃষ্টি অতীত থেকে পড়ে আসছে, ডিফারেন্স কথা। বেশ, ঠিক আছে। আচ্ছা, এমন কোনো আচ্ছা একটা কথা বলি, যে আমরা যখন অঙ্ক করি তখন আমরা ক্ষেত্রফল বার করার সময় লিখি যে যেটা ইউনিট হয়, সেন্টিমিটার বা মিটার যাই লিখি, সেটাকে স্কোয়ার ফর্মে লিখি, স্কোয়ার সেন্টিমিটার, স্কোয়ার বা স্কোয়ার মিটার। কিন্তু যখন আমি পরিসীমা বার করছি বা হয়তো দৈর্ঘ্য প্রস্থ যাই লিখছি, সেখানে আমি শুধুমাত্র একটা লিখছি সেন্টিমিটার বা মিটার। এটা কেন লিখছি? আচ্ছা, পরিসীমার ক্ষেত্রে শুধু সেন্টিমিটার লিখছি, মানে একটা আচ্ছা আচ্ছা পরিসীমাটা হচ্ছে স্যার শুধু দৈর্ঘ্যটা, মানে পরিসীমাটা বার করা, শুধু দৈর্ঘ্যটা, অর্থাৎ চারপাশের যে দৈর্ঘ্যটা আছে সেটা যোগ করা, আর ক্ষেত্রফল হচ্ছে স্যার ভেতরের অংশ কতটা আছে সেটা মাপা, মানে সেখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো মাত্রায় থাকছে, সেই জন্য আমরা এখানে বর্গ সেন্টিমিটার বা স্কোয়ার সেন্টিমিটার এগুলো দিচ্ছি। আচ্ছা, প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের কি কি গণিতের মৌলিক স্কিল শেখানো দরকার? প্রাথমিক বাচ্চাদের স্যার প্রথমে সংখ্যা চেনাতে হবে 1 2, তারপর সেগুলো উল্টো সংখ্যা, উল্টো রিভার্স দিক থেকেও শেখাতে হবে। হ্যাঁ, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণ যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দরকার সেগুলো স্যার শেখাতে হবে। আচ্ছা, ওই তাহলে যেগুলো শেখাই প্রাইমারি স্কুল ওপরই শেখাই আর কি, বীজগণিত শেখাই, ওগুলো শেখানোর কোনো দরকার নেই? বাস্তবে স্যার আমাদের পাটিগণিতেরই কিন্তু বেশি ব্যবহার, তো কিন্তু না দরকার স্কুলে জ্যামিতিও শেখায়। হ্যাঁ, ত্রিভুজ, চতুর্ভুজ, হ্যাঁ, ওইগুলো শিখে কি হবে? সবকিছুরই দরকার আছে স্যার। কি দরকার? জ্যামিতিটাও তো স্যার একটা প্রাইমারিতে বাচ্চাদের জ্যামিতি স্যার কি দরকার, কি করে জানি কি হবে স্যার? প্রায় যোগ জানলেই হয়ে যাবে, দোকান যাবে, যা মাল কিনবে, যোগে বিয়োগে স্যার ওটা তো প্রাথমিক স্টেজ, কিন্তু যদি বড় হয়ে কেউ ম্যাথ নিয়ে কেউ পড়তে চায় তখন তো সেগুলো স্যার দরকার হবে, তো সেই কারণে শেখানো হয়। ঠিক আছে, দেখুন প্র্যাকটিক্যাল লাইফে কি দরকার আছে বীজগণিতের? প্র্যাকটিক্যাল লাইফ দরকার আছে বলে মনে হয়? স্যার আমার যতদূর মনে হচ্ছে প্র্যাকটিক্যালে বীজগণিতের ব্যবহার নেই। হ্যাঁ, আমি তো বললাম যদি কেউ ম্যাথ নিয়ে পড়তে যায় তো তাকে তো বীজগণিতের যে স্টেজগুলো, মানে আমাদের তো সব ধাপে ধাপে শেখানো হয়, তো প্রথম থেকে যদি বীজগণিতটা না শিখে সে যদি ম্যাথে অনার্সটা নেবে কি করে, সে যদি স্ট্রংটা না থাকে ম্যাথে? আপনি বলতে চাইছেন যে স্যার আমাদের জীবনে এটা দরকার পড়বে না, কিন্তু পড়বো? দরকার তো অবশ্যই, যারা সায়েন্টিস্ট তাদের তো অবশ্যই দরকার, সায়েন্টিস্টরা তাদের তো দরকার হবেই, সব আলফাস সবই তো দরকার স্যার, কিন্তু আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় এই যে দোকান বাজারের জন্য স্যার পাটিগণিতই ব্যবহার হয়। ঠিক আছে, যেমন নিজে পছন্দ। ধন্যবাদ স্যার। টেবিল পড়ান 3। হ্যাঁ, 3 এর টেবিল পড়ান স্যার। টেন্সটা পড়ে একদিন বলেছিলেন, চেষ্টা করি স্যার। ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার আপনাদেরকে কি আমি শিশু শিক্ষার্থী সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? স্যার টেন্সের ধারণা না দিয়ে ওদেরকে আমি কিভাবে টেন্সের ধারণাটা আমি দেখতে চাইছি। আচ্ছা পড়ান, ঠিক। হ্যাঁ, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমি আপনাদেরকে কি শিশু শিক্ষার্থী হিসেবে ধরে নিতে পারি? ঠিক আছে, বোর্ড মুছে যাওয়া দরকার ছিল বোর্ডটা। ঠিক আছে স্যার, শুরু করছি। সুপ্রভাত শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো? আচ্ছা আচ্ছা, আজকে তোমাদের বেঞ্চগুলো অনেক ভর্তি ভর্তি লাগছে, অনেকে স্কুলে এসেছো না?
কালকে কেন আসুনি সবাই? ম্যাম কাল আমার শরীর খারাপ। আচ্ছা, শরীর খারাপ ছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, কালকে সবাই স্কুলে আসবে তো? হ্যাঁ ম্যাম, আমি আসবো। আর বাকিরা কি গো বলো? আসবে তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে তারিখটা কত বলো তো, জানো? না, আজকে 4 তারিখ। 4 তারিখ। আচ্ছা, কালকে কত তারিখ ছিল তাহলে? তাহলে 3 তারিখ ছিল। 3 তারিখ ছিল। আজকে কি বার? হ্যাঁ, শনিবার। শনিবার। শনিবার ইংরেজিতে কি হবে জানো তো, বলো? স্যাটারডে। স্যাটারডে, তাই না? আচ্ছা, আর কালকে? কালকে সানডে, স্কুল ছুটি আছে। হ্যাঁ, খুব মজা করবে তাই না কালকে? আর কালকে গতকাল কি বার ছিল? গতকাল, আগামীকাল তো বললে সানডে, তাই তো? ছুটির দিন, খুব মজা হবে। শুক্রবার। শুক্রবার ছিল, ইংরেজি ফ্রাইডে, তাই তো? এবার আচ্ছা, তোমরা কি লক্ষ্য করেছো এতক্ষণ আমি 3টে জিনিসের কথা বললাম? আজকে, আগামীকাল এবং গতকাল বললাম তো এতক্ষণ ধরে। আচ্ছা, এবার এই আজ, আজকে মানে এখন, আজ মানে এখন আমরা কি করছি? এখন কি করছি? ক্লাসে সবাই মিলে আলোচনা করছি, তাই তো? আলোচনা করছি সবাই। আচ্ছা, গতকালও তোমরা কি করেছিলে? গতকাল বা কালকে তোমরা কি করেছিলে? স্কুলে এসেছিলে এবং কালকেও তোমাদের সাথে আলোচনা করেছি, তাই তো? কিন্তু সেটা সময় পেরিয়ে গেছে। আগামীকাল কি হবে? তোমাদের ছুটি আছে, তাই তো? আগামীকাল তোমাদের ছুটি। তাহলে দেখো, এই 3টে কিন্তু একটা সময় বোঝাচ্ছে, বোঝাচ্ছে না? এগুলো একটা সময় বোঝাচ্ছে না? আজ, আগামীকাল, গতকাল একটা সময় বোঝাচ্ছে। এবং এই সময়গুলোতে কি করছি আমরা? কিছু না কিছু কাজ করছি, তাই তো? করছি তো? আচ্ছা, এই যে সময়ে, যখন কোন সময়ে যখন কিছু কাজ করা বোঝাবে তখন আমরা তাকে টেন্স বলবো। কি বলবো? টেন্স। মানে যখন কোন সময়ে কিছু কাজ করা বোঝায় তাকে টেন্স বলা হয়, টেন্স। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেন্স। আমরা টেন্স নিয়ে আজকে জানবো, ঠিক আছে? তো টুডেস লেসন কি হবে? টেন্স। আচ্ছা, টেন্স মানে সময়, সেটা তো বললাম। আচ্ছা, আজকে, এখন আমরা কি করছি? ক্লাসে আলোচনা করছি সবাই মিলে, তাই তো? আজ, আচ্ছা এখানে লিখেছি আজ কি করছি? ক্লাসে সবাই মিলে আলোচনা করছি। এটা কি হচ্ছে? বর্তমান কাল। কি কাল? বর্তমান। মানে দেখো, আমরা সবাই কিন্তু আলোচনা করছি। আলোচনাটা কি শেষ হয়ে গেছে? হয়নি এখনো, সেটা কিন্তু এখনো চলছে, তাই তো? ইংরেজিতে একে বলা হয় প্রেজেন্ট টেন্স। কি বলা হয়? প্রেজেন্ট টেন্স। মানে এটা এখনো আলোচনা শেষ হয়নি, চলছে। একটা উদাহরণ কি হবে তাহলে? তোমরা কি করো? বাড়িতে বই পড়ো, খাওয়া দাওয়া করো, তাই তো? ধরো কে? রিতা, ঠিক আছে। রিতা কি করে? বই পড়ে। তাহলে রিতা বই পড়ে, তাই তো? রিতা রিডস বুক। রিতা কি করছে? বই পড়ছে। বইটা কিন্তু পড়া শেষ হয়ে যায়নি, রিতা বই পড়ছে, ঠিক আছে। গতকাল কি তাহলে? গতকাল মানে অতীত। অতীতটা কি? যেটা আমাদের কাজ করা হয়ে গেছে। কালকে দেখো তোমরা স্কুল এসেছিলে, এসেছিলে তো? স্কুল আলোচনা হয়েছে, সময়টা পেরিয়ে গেছে, পেরিয়ে গেছে তো সময়টা। সেই সময়টা কি আর তোমরা ফিরে পাবে? পাবে না। সেটা কি হয়ে গেছে? অতীত হয়ে গেছে। তাহলে অতীত কালকে আমরা ইংরেজিতে কি বলবো? পাস্ট টেন্স। কি বলবো? পাস্ট টেন্স। উদাহরণ কি হবে? আমরা যেগুলো আগে কাজ করেছি, ধর আমি কালকে একটা পাখি দেখেছিলাম, খুব সুন্দর দেখতে, জানো তো? যদি সেটাই লিখি যে আমি কালকে একটা পাখি দেখেছিলাম, I saw a bird yesterday. গতকাল আমি একটা পাখি দেখেছিলাম, I saw a bird yesterday. আগামীকাল, আগামীকাল কি হবে? ভবিষ্যৎ। ভবিষ্যৎ জিনিসটা কি? যে কাজটা এখনো হয়নি, যে কাজটা পরে হবে। ধরো তোমাকে একটা আমি হোমওয়ার্ক দিলাম, তোমাকে কি বললাম যে এটা হোমওয়ার্কটা তুমি করে নিয়ে আসবে, তুমি এখন করোনি, তুমি
করে নিয়ে আসবে, সেটা এখনো করোনি, সেটা হবে ভবিষ্যৎকাল। ইংরেজিতে কি হবে? ফিউচার টেন্স। কি হবে? ফিউচার টেন্স। উদাহরণ, ধরো তোমাকে গাছ দিলাম, আচ্ছা, হি উইল ডু দ্য ওয়ার্ক। হি উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল, এগুলো কি পেলাম আমরা? টেন্সের ভাগ পেলাম। টেন্সে এই যে ভাগ পেলাম এগুলো, আচ্ছা, এইগুলো ভাগ পেলাম আমরা, ঠিক আছে? তিনটে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। বোঝা গেছে? আচ্ছা, এই যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এইগুলোর আবার ভাগ আছে জানো তো, কিন্তু আজকে সেটা আলোচনা করব না, পরের দিন ক্লাসে সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো তো? ঠিক আছে, বেশ, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ওইখানে রিতা রিডস বুক কেন হলো, রিডিং কেন হলো? রিডিং, ভালো বলেছো। আচ্ছা, রিডিং তখনই হবে, আমি যে বললাম না প্রেজেন্ট টেন্সের এখানে ভাগ আছে, ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভাগ। রিডিং যখন, যদি আমি এটা আইএনজি করে দিই, এইখানে আমি যদি আইএনজি করি না, এখানে আমি যদি আইএনজি করি, তাহলে এইখানে আমাকে একটা ভার্ব বসাতে হবে, ভার্ব মানে অক্সিলারি, এই ইজ বা আর বসাতে হবে। যেহেতু রিতা আছে, এখানে ইজ হবে। রিতা ইজ রিডিং বুক হবে, কখন হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হবে তখন, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেছে? আর কিছু অসুবিধা? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই চুপ করে বসে থাকবে, কিন্তু দুষ্টুমি করবে না।